কল্পনা করুন আপনি সকালবেলা ঘুম থেকে উঠেছেন, হঠাৎ করে আপনার এসএমএস দেখলেন এবং সেখানে দেখতে পেলেন 10 লাখ টাকার ডিমান্ডের একটা নোটিশ এসছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে। আপনি ভাবলেন সেটা হয়তো ফেক মেসেজ। আপনি আপনার মেল খুললেন, মেল আইডিতেও দেখলেন সেম মেল আপনার কাছে এসছে, 10 লাখ টাকার পেনাল্টি। তা ইনকাম ট্যাক্সের একটি রুল রয়েছে, যেই রুলটা জেনে রাখা কিন্তু একান্ত প্রয়োজন, না হলে এই ধরনের মেসেজ অথবা মেল আপনার কাছেও আসতে পারে এবং এর জন্য সত্যি সত্যি আপনাকে 10 লাখ টাকা পর্যন্ত পেনাল্টি ভরতে হতে পারে। তাহলে কি সেই রুল এবং কি কি জিনিস আমাদের জেনে রাখা প্রয়োজন জানবো এই ভিডিওতে। প্রথমত একটা জিনিস বলে রাখি, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কিন্তু এবছর থেকে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে অনেকটা বেশি স্ট্রিক্ট হয়েছে এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আমাদেরকে যেই জিনিসটা বলছে যে আমাদের প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আমাদের ইনকাম ট্যাক্স পোর্টালে অ্যাড করতে হবে। এখন কোন কোন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে সেই জিনিসগুলো আমাদের কিন্তু জেনে রাখা প্রয়োজন। তারপরে আমরা আলোচনা করব কিভাবে এই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো এবং কোন কোন ক্ষেত্রে আমাদের পেনাল্টি 10 লাখ টাকা পর্যন্ত হতে পারে এবং সেই জিনিস আমাদের কিভাবে এড়ানো সম্ভব। যাই হোক, আমাদের যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেই সেভিংস অ্যাকাউন্ট আমাদের অবশ্যই অ্যাড করা কিন্তু প্রয়োজন এবং সেভিংসের মধ্যে যদি সিঙ্গেল অ্যাকাউন্ট থাকে সেটাও আপনাকে অ্যাড করতে হবে। এর সাথে সাথে আপনার যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে সেটাকেও কিন্তু অ্যাড করতে হবে। যদি আপনার কোনো ডরমেন্ট অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ 3 বছর পর্যন্ত হয়ে গেছে সেই অ্যাকাউন্টে কোনো ধরনের কোনো অপারেশন হয় না এবং আগামী দিনে আপনি করবেন নাও মনে করেছেন, সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টকে আপনি বাদ রাখতে পারেন। এছাড়া অন্য কোনো ধরনের কোনো ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আপনি বাদ রাখবেন না। আপনার কারেন্ট অ্যাকাউন্ট থাকলেও কিন্তু সেই কারেন্ট অ্যাকাউন্ট আপনি অবশ্যই অ্যাড করবেন আপনার ইনকাম ট্যাক্স পোর্টালে। এছাড়াও আপনার যদি কোনো সিসি লোন থাকে সেই অ্যাকাউন্টও কিন্তু আপনাকে অ্যাড করতে হবে আপনার ইনকাম ট্যাক্স পোর্টালে। এখন এই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনার যেই জিনিসটা প্রয়োজন হবে সেটা হলো আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড। এই দুটো জিনিস কিন্তু একেবারে আপনার লাগবেই। এর সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি আপনার নামে রয়েছে নাকি জয়েন্ট রয়েছে সেটাও জানা প্রয়োজন। এছাড়া অ্যাকাউন্টটি সেভিংস, কারেন্ট নাকি ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট রয়েছে সেগুলোও কিন্তু জানা প্রয়োজন আছে। এবার আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে এবং দেখে নিই কী করে আমরা দেখতে পাবো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আমাদের ইনকাম ট্যাক্স পোর্টালে অ্যাড করা আছে কি নেই। প্রথমে আমাদের ইনকাম ট্যাক্স পোর্টালের মধ্যে ঢুকে যেতে হবে। ঢোকার পর আমাদের এই একেবারে ডান দিকে ওপরে যেখানে আমাদের নাম দেওয়া থাকে সেখানে আমরা যদি ক্লিক করি তাহলে মাই প্রোফাইল অপশানে আমাদের যেতে হবে। ওখানে ক্লিক করার পর আমাদের একটা পেজ খুলে যাবে। সেখানে যদি আমরা বাঁদিকে একেবারে ওপরে দেখি সেক্ষেত্রে মাই ব্যাংক অ্যাকাউন্ট বলে একটা অপশান কিন্তু আমরা পাচ্ছি। ওখানে ক্লিক করার পর আমাদের ব্যাংক অ্যাকাউন্টের পুরো ডিটেল কিন্তু আমাদের কাছে চলে আসবে। তা আপনি প্রথমে দেখে নেবেন যে এই ব্যাংক অ্যাকাউন্ট প্রত্যেক কটা আপনার ভ্যালিডেট করা আছে নাকি। যদি ভ্যালিডেট করা না থাকে তাহলে অবশ্যই আপনি এইখানে গিয়ে আপনি এটাকে রিভ্যালিডেট করতে পারেন। রিভ্যালিডেট করে সেখানে আবার নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো ভুল আছে, হতে পারে প্রাইমারি ছিল কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি হবে তার জন্য হচ্ছে না, হতে পারে আইএফএসসি কোড ভুল আছে, যেই জিনিসটা ভুল থাকবে আপনি সেটা কারেকশন করে আবার এখানে প্রসেড ফর ভেরিফাই করে দিতে পারেন, তাহলে কিন্তু আবার ভেরিফিকেশন হয়ে যাবে। এছাড়া আরেকটা জিনিস দেখে নেবেন এই ফেল ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে কোনো অ্যাকাউন্ট আছে কিনা। যদি সেই অ্যাকাউন্টটি দেখা যায় যে আপনি আর কোনো ধরনের কোনো কাজে লাগান না, সেক্ষেত্রে এখান থেকে রিমুভ ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে আপনি এটাকে রিমুভ করে দিতে পারেন। আর অ্যাড ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে দেখবেন সব কটা ব্যাংক অ্যাকাউন্ট আপনার অ্যাড করা আছে নাকি। যদি করা না থাকে তাহলে অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে যাবেন, এখানে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। ধরে নিলাম আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট দিলাম, এবার সেম ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আবার এখানে আমাদের বসাতে হবে। করার পর অ্যাকাউন্ট টাইপে গিয়ে আমাদের সেভিংস না কারেন্ট না ক্যাশ ক্রেডিট নাকি ওভারড্রাফট নাকি এনআরও অ্যাকাউন্ট সেটা কিন্তু আমাদের এখানে দিতে হবে। যারা এনআরআই আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই এনআরও অ্যাকাউন্ট ম্যান্ডেটারি। এরপরে আপনাকে প্রাইমারি অ্যাকাউন্ট নাকি জয়েন্ট অ্যাকাউন্ট সেটা দিতে হবে। এরপরে আপনাকে এখানে আইএফএসসি কোড দিতে হবে। আইএফএসসি কোড দেওয়ার পর এখানে নমিনেট দিস ব্যাংক টু রিফান্ড বলে অপশান আছে, এখানে ইয়েস অথবা নো করতে হবে। আপনার যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট থাকুক তার মধ্যে যে কোনো একটি ব্যাংক রিফান্ডের জন্য নমিনেট করতে হবে। করে আবার প্রসিড টু ভেরিফাই করলেই আপনার কিন্তু ওটিপি চলে যাবে। ওটিপি দিয়ে ভেরিফিকেশন করে নিলেই আপনার কাজ শেষ হয়ে যাবে। এটা তো গেল আমাদের যদি ডোমেস্টিক কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে। এছাড়াও আরও একটি নিয়ম আছে ইনকাম ট্যাক্সের, ব্ল্যাক মানি রুলের আন্ডারে, যেখানে আমরা কিন্তু কোনো ধরনের কোনো ভুল করলে আমাদের 10 লাখ টাকা পর্যন্ত পেনাল্টি হতে পারে।
কি সেই রুল সেটা আমরা আগে জেনে নিই। ব্ল্যাক মানি অ্যাক্টের 43 সেকশন আমাদেরকে যে জিনিসটা বলছে, আমাদের যদি কোনো ধরনের কোনো ফরেন অ্যাসেট থাকে অথবা ফরেনে ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেটা কিন্তু অবশ্যই আমাদের ইনকাম ট্যাক্সের ফর্মে আপডেট করতে হবে। যদি আমরা সেই জিনিসটা আপডেট না করি তাহলে কিন্তু আমাদের 10 লাখ টাকা পর্যন্ত পেনাল্টি হতে পারে। শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট নয়, দেখা গেল আপনি কারো ব্যাংক অ্যাকাউন্টের অথরাইজ সিগনেটারি, সেক্ষেত্রেও কিন্তু আপনার ইনকাম ট্যাক্স রিটার্নের মধ্যে সেটা ডিসক্লোজ করতে হবে। এছাড়া আপনার যদি ফরেনে কোনো ধরনের কোনো অ্যাসেট থাকে, সেক্ষেত্রেও আপনি কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার সময় একটা এফএ বলে সেকশন আছে, যে অর্থাৎ ফরেন অ্যাসেট বলে একটা সেকশন আছে, সেখানে কিন্তু আপনাকে ডিসক্লোজ করতে হবে আপনার ফরেন অ্যাসেট কী আছে। এখন আপনি ভাবতে পারেন যে আমি তো সারা জীবনে বিদেশেই যাইনি, সুতরাং আমার তো ফরেন অ্যাসেট থাকার সম্ভাবনাই নেই, কেননা আমি ফরেনে গিয়ে না কোথাও চাকরি করেছি, না ফরেনে কোনো অ্যাসেট কিনেছি। কিন্তু এটাও একটা বড় ভুল ধারণা। আজকের দিনে যখন আমাদের কাছে অনলাইন দুনিয়া পুরোপুরি রকমভাবে খুলে গেছে, তখন আমরা কিন্তু ভারতবর্ষে বসেও আমরা বিদেশি স্টক কিনতে পারি। ধরে নিলাম আপনি এখানে কোনো অ্যাপের মাধ্যমে গুগলের কটা শেয়ার কিনেছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার সেই গুগলের শেয়ার আপনার ফরেন অ্যাসেটের মধ্যে পড়বে এবং সেটি আপনাকে আপনার ইনকাম ট্যাক্স রিটার্নে অবশ্যই শো করতে হবে। এছাড়া ধরে নিলাম আপনি ফরেন কোনো কোম্পানিতে কাজ করেন এবং সেই কোম্পানি দেখা গেল আপনার স্যালারির সাথে সাথে কিছু ইসব দিয়েছে, সেক্ষেত্রে ওই ইসপও যেটাই রয়েছে সেটাও কিন্তু আপনার ফরেন অ্যাসেটের মধ্যে পড়ছে। সুতরাং সেটাকেও আপনাকে অবশ্যই আপনার ইনকাম ট্যাক্স রিটার্নে শো করতে হবে এফএ সেকশনে। এক কথায় বলতে গেলে আমাদের বিদেশে কোনো অ্যাকাউন্ট থাকলে সেটা আমাদের শো করতে হবে, যদি কোনো অ্যাকাউন্টের অথরাইজ সিগনেটারি হই সেটাও শো করতে হবে, যদি কোনো শেয়ার থাকে বিদেশে সেটা শো করতে হবে, যদি কোনো ফিজিক্যাল অ্যাসেট থাকে সেটা শো করতে হবে, যদি কোথা থেকে কোনো ধরনের কোনো ইসব পাই সেটাও আমাদের ইনকাম ট্যাক্স রিটার্নের মধ্যে শো করতে হবে। এখন আপনার মনেই হতে পারে যে ফরেনে অথবা ইন্ডিয়ায় কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্ট যদি আমি ইনকাম ট্যাক্স ডেটাবেসে না দেখাই সেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কী করে জানবে? দেখুন, আপনার প্যান কার্ড এখন আধার নম্বরের সাথে লিঙ্ক করা, এখন আপনার আধার নম্বর আছে হলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা। এখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যদি সার্চ করে তাহলে কিন্তু জানতেই পারবে আপনার নামে কটা অ্যাকাউন্ট রয়েছে এবং সেগুলো ইনকাম ট্যাক্স ডেটাবেসে দেখানো আছে কিনা। সুতরাং ইন্ডিয়ায় কোনো ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে সেটা চেক করা খুব একটা কিন্তু অসুবিধাজনক নয়। এছাড়াও ফরেনে কোনো অ্যাসেট অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা শেয়ার যদি আপনার কাছে থাকে সেটাও জানা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের জন্য খুব একটা কঠিন নয়, কেননা বিভিন্ন দেশের মধ্যে কিন্তু যে ডেটা ট্রান্সফারের একটা কন্ট্রাক্ট থাকে, যেখানে বিভিন্ন দেশের গভর্নমেন্ট তাদের মধ্যে যে ডেটা, তাদের নাগরিকদের যে ডেটা রয়েছে সেই ডেটা একে অপরের সাথে শেয়ার করে যাতে তাদের ট্র্যাকিংয়ের ক্ষেত্রে সুবিধা হয়। সুতরাং এটা ভাবার কোনো ধরনের কোনো কারণ নেই যে বিদেশে কোনো প্রপার্টি কিনেছেন বলে ইন্ডিয়ান গভর্নমেন্ট সেটা জানতে পারবে না। এখন সবার শেষে প্রশ্ন আসে, তাহলে আমাদের কি করণীয়? প্রথমত আপনি একটু শান্ত হয়ে প্রথমে বসুন এবং দেখুন কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার রয়েছে। অনেক সময় অনেক ব্যক্তির দেখা যায় যে অনেক সময় তার চাকরি চেঞ্জ করতে থাকেন এবং চাকরি চেঞ্জ করার জন্য এক একটা কোম্পানিতে এক এক জায়গায় এক একটা স্যালারি অ্যাকাউন্ট খুলতে হয়, যার ফলে তার অনেকগুলো স্যালারি অ্যাকাউন্ট হয়ে যায় এবং ভবিষ্যতে দেখা যায় ওই স্যালারি অ্যাকাউন্টগুলো সেভিংস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যায় এবং তার নিজেরও জানা থাকে না। সেক্ষেত্রে বলবো যে সেই সেভিংস অ্যাকাউন্টগুলো আপনি বন্ধ করে দিন। তারপরে যেই অ্যাকাউন্টগুলো পড়ে থাকবে সেগুলো শান্ত হয়ে বসুন এবং প্রত্যেকটা অ্যাকাউন্ট আপনি দেখুন আপনি ইনকাম ট্যাক্সে তুলেছেন কিনা। যদি তুলে দিয়ে থাকেন তাহলে কোনো ধরনের কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার যদি ফরেনে কোনো অ্যাসেট থাকে সেক্ষেত্রে আপনি তো জানবেন যে আপনার ফরেনে কী কী জিনিস আপনি কিনেছেন, কিন্তু আপনি যদি কোনো সময় ফরেনে না গিয়ে থাকেন, এখানে বিভিন্ন অ্যাপের মাধ্যমে আপনি কোনো ধরনের কোনো শেয়ার কিনেছেন অথবা ইসব আপনি পেয়েছেন, সেক্ষেত্রে অবশ্যই সেই অ্যাপে যান এবং আপনার স্টেটমেন্ট বের করুন এবং সেখান থেকেই কিন্তু আপনি জানতে পেরে যাবেন যে ফরেনে এই ধরনের কোনো শেয়ার বা অন্য কোনো ধরনের অ্যাসেট আপনি কিনেছেন কিনা। যদি কিনে থাকেন তাহলে অবশ্যই আমি বলবো একজন কনসালটেন্টকে হায়ার করুন এবং আপনার ইনকাম ট্যাক্স রিটার্নের অবশ্যই সেই জিনিসগুলোকে দেখিয়ে দিন। এখন অনেক ব্যক্তি বলতে পারেন যে আগের বছরের ইনকাম ট্যাক্স রিটার্নে আমি এই ধরনের ভুল করে ফেলেছি, এখন কি করণীয়? সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু একটা ITR ইউ ভরে আগের বছরের যে ভুলগুলো আছে সেগুলো কারেকশন করতে পারেন। এছাড়া নতুন বছরে যখন ইনকাম ট্যাক্স রিটার্ন আপনি জমা করবেন তখন খেয়াল রাখবেন এই ভুলগুলো আপনি আর না করেন। আশা করি ভিডিওটি থেকে আপনাদের অল্প কিছু হলেও ভ্যালু প্রোভাইড করতে পারলাম। সুজয় বৈদ্য, সাইনিং অফ।